রোজ রাতে চুরি করে খাবার খায়। একদিন দুদিন হলেও বিষয়টা স্বাভাবিক ছিল, কিন্তু রোজ রাতে খাবার চুরি করে খাওয়া ব্যাপারটা আমার বেশ ভাবালো। আমার শাশুড়ি মা চুপি চুপি ফ্রিজ খুলে কিছু খাচ্ছেন আর বারবার চারিদিকে তাকিয়ে দেখছেন কেউ দেখল কিনা। আমি ভাবলাম হয়তো খিদে পেয়েছে তাই খাচ্ছে, তাই মুচকি হেসে ওনার অগোচরে চলে গেলাম। কিন্তু পরের দিনও কিন্তু তবুও রাতে এইভাবে উঠে কেন খাচ্ছে? দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকন অন করো, যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটি চলে যায়। চলুন, তার জন্য এরকম লুকিয়ে খাওয়ার কি আছে? আমি রান্নাঘরের দিকে পা বকরাবো? আমি তোমাকে কখন থেকে খুঁজছি, চলো। আমি এসব কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। পরের দিন সকালে আমি আর হাবিব আঠারা ভাঙাতে আমার বাবার বাড়ি আসলাম। সব ঠিক থাকলেও ঘটনাটা আমার মনকে, কিন্তু আবার ভাবলাম না, থাক, বিষয়টা আমি নিজেই সমাধান করব। তাই হেসে বললাম, এখন একটু মন খারাপ হবে, তারপর দেখবি কিছুদিন গেলেই ওইটাই আপন লাগবে। স্বামীর ঘরে যে মেয়েদের আপন ঠাই। আমি মাথা নাড়ালাম। তারপর মায়ের মধ্যরাতে হঠাৎ কানে এলো অদ্ভুত শব্দ। শব্দে ঘুম ভেঙে গেলে পাশে তাকিয়ে দেখি বিছানাটা খালি। হাবিব নেই, ওয়াশরুমেও নেই। হাবিবকে দেখতে ঘর থেকে বেরিয়ে এলাম। চারদিক অস্বাভাবিক নীরব। টুপটাপ শব্দ যেন রান্নাঘরের দিক থেকে আসছে। ধীরে ধীরে পা বাড়ালাম সেদিকে। দরজার কাছে পৌঁছাতেই স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন ভারী কিছু সরাচ্ছে, কিন্তু কাছে গিয়ে কাউকে দেখতে পেলাম না। শুধু দেখলাম ফ্রিজ আবারও সরানো হয়েছে। আমি এইবার বেশ জোরেই বললাম, কে আছে এখানে? ফ্রিজটা সরালো কে? কোনো উত্তর আসলো না। হঠাৎ মনে হলো যেন একটা ছায়া সরে গেল রান্নাঘরের অন্ধকার থেকে। হৃৎস্পন্দন বেড়ে যাচ্ছে। আমি তৎক্ষণাৎ শাশুড়ির ঘরের দরজা খুলে দেখলাম শাশুড়ি গভীর ঘুমে আচ্ছন্ন। মনের মধ্যে প্রশ্ন জাগল, তাহলে কে? কে বারবার রান্নাঘরে যায়? কেনই বা ফ্রিজ সরানো হয়? হাবিবি বা কোথায়? প্রশ্নের পাহাড় মাথায় জমে উঠতেই হঠাৎ একটা শক্ত হাত পেছন থেকে আমার মুখ চেপে ধরল। আমি ভয়ঙ্কর শীতল স্পর্শে জমে গেলাম। চারপাশ অন্ধকার, নিঃশ্বাস নিতে কষ্ট হতে লাগল। আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে থাকলাম নিজেকে ছাড়ানোর, কিন্তু কোনোভাবেই পেরে উঠছিলাম না। মনে হচ্ছিল আজকেই আমার শেষ দিন। তখনই কারো পায়ের আওয়াজ। আওয়াজটা পেতেই আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে পালিয়ে গেল ছায়ামূর্তিটা। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। আমাকে নিচে অস্থির অবস্থায় দেখে হাবিব দৌড়ে আমার কাছে আসলো। তারপর আমাকে উঠাতে উঠাতে বলল, কি হয়েছে ইতু? হাঁপাচ্ছ কেন? আর তুমি এখানে কি করছো? আমি বললাম, তোমাকে খুঁজছিলাম, হঠাৎ মাথাটা ঘুরে গেছিল। তুমি কোথায় গেছিলে? হাবিব কেমন আমতা আমতা করে বলল, আমি তো বাইরে গেছিলাম, নেট পাচ্ছিল না ঘরে, একটা জরুরি ফোন করার ছিল। আচ্ছা ঘরে চলো এখন। আমি হাবিবকে বললাম, তুমি ঘরে যাও, আমি জল নিয়ে আসছি। হাবিব বলল, আচ্ছা এসো। হাবিব চলে যেতেই মনে মনে ভাবলাম, হাবিব কি আমার থেকে কিছু লুকাচ্ছে? আর এত রাতে কিসের জরুরি ফোন? কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে গিয়ে পায়ের তলে পড়ে কিছু। হাত দিয়ে তুলে দেখি, এটা তো কারো কানের দুল। আর এটা তো, তার মানে কি আমি যা ভাবছি তাই? পরের দিন সকাল, রান্নাঘরে গিয়ে ভাবিকে দুলটা দেখিয়ে বললাম, ভাবি এই দুলটা চিনতে পারছেন? ভাবি দুলটা দেখে হেসে বলল, আরে হ্যাঁ, চিনতে পারবো না কেন, এটা তো আমার, কিছুদিন আগে হারিয়ে গেছিল। আমি বললাম, কি হারিয়ে গেছিল? ভাবি বলল, হ্যাঁ, তুমি কোথায় পেলে এটা? আমি কিছু না বলে দুলটা ভাবিকে দিয়ে চলে আসলাম। ভাবি ডাকলো, কিন্তু আমি শুনলাম না, কারণ কালকে যে আমাকে চেপে ধরেছিল তার হাত দেখেছি আমি। একটু বয়স্কদের মতো হাত, মানে শাশুড়ির হাতের মতো। কিন্তু ভাবির হাত তো অন্যরকম। হাতটার আঙুলে তিল ছিল। এই দিকে শাশুড়ির আঙুলে তো কোনো তিল নেই। কে হতে পারে? আমাদের বাড়িতে আর কেউ তো নেই। কথাগুলো ভাবতে ভাবতে আমার ঘরের দিকে আসতেই শাশুড়ি মায়ের সাথে ধাক্কা খেলাম। ওনার হাতে চায়ের কাপ ছিল, ধপ করে পড়ে গেল। আমি সরি বলে চায়ের কাপ তোলার আগেই উনি তুলতে শুরু করলেন। আমি তখনই খেয়াল করলাম শাশুড়ির হাতে ঠিক ওই জায়গায় তিল। আমি চমকে উঠলাম। সকালেও কোনো তিল ছিল না, তাহলে এখন কিভাবে হলো এটা? আমি শাশুড়ি মাকে ওখানে রেখেই কি ভেবে তাড়াতাড়ি হেঁটে হেঁটে শাশুড়ি মায়ের ঘরে গেলাম। হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। আমার শাশুড়ি মা ঘরে বিছানায় শুয়ে আছেন। তাহলে বাইরে উনি কে? তার মানে শাশুড়ি মাকে দুইজন?
শাশুড়ির চোখের আড়ালেই ঘর থেকে সরে আসলাম। তারপর নিজের ঘরে গিয়ে দরজা ভালোভাবে বন্ধ করে বাক্সটা খুললাম। মুখে একটা হাসি ফুটে উঠল। মনে হলো অনেকটা রহস্যের সমাধান করে ফেলেছি। তবে আরেকটা কাজ হলো শাশুড়ি মায়ের ঘরটা সার্চ করা। সেটাও সুযোগ বুঝে করে ফেলব। নকল শাশুড়ি মা এইবার সব কিছু সবার সামনে আনার পালা। 2 দিন অনেক ভেবেচিন্তে পরিকল্পনা করলাম। তারপর পরের দিন রাতে পরিকল্পনা মতো হাতে তিল ছাড়া শাশুড়িকে কিডন্যাপ করলাম। তারপর অজ্ঞান করে সোজা আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম। এরপর শুরু হলো আসল খেলা। সারাদিন নকল শাশুড়ি মাকে প্রচণ্ড বিচলিত লাগল। মনে হলো খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছেন। আমিও কড়া নজরে সবকিছু দেখছিলাম। উনি হয়তো বিষয়টা খেয়াল করেছেন, তাই আমার থেকে বারবার আড়াল হচ্ছেন। কিন্তু অদ্ভুত একটা বিষয় হলো আমার ভাসুর মানে লাবিব সাহেবকেও প্রচণ্ড অস্থির লাগছে। আমি সবকিছু খেয়াল করেও না জানার অভিনয় করলাম। সন্ধ্যায় শাশুড়িকে খাইয়ে ওষুধগুলো এগিয়ে দিলাম। তিনি নানান বাহানা করতে লাগলেন, কিছুতেই খাবেন না। আমি জোড়াজুড়িতে না পেরে এক পর্যায়ে হাবিবকে ডাকলাম। হাবিব এসে নানাভাবে বুঝিয়ে মাকে ওষুধ খাওয়ানোর চেষ্টা করতে লাগল। কিন্তু ধীরে ধীরে শাশুড়ির ব্যবহার কেমন পাল্টে যেতে লাগল। আর হঠাৎ রেগে পাশ থেকে কাচের গ্লাস নিয়ে হাবিবের দিকে ছুড়ে দিল। আমি হাবিবকে সরিয়ে নিলাম আর ফট করে ইঞ্জেকশনটা শাশুড়ি মায়ের হাতে পুশ করে দিলাম। উনি জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লেন। হাবিব দৌড়ে মাকে ধরে বলল, এটা কি করলে ইতু? এতক্ষণে বাড়ির সবাই চলে এসেছে। লাবিব ভাই ভাবি বলল, কি হাবিব, মায়ের কি আবারও সমস্যা হয়েছে? হাবিব আবার বলল, এসব কি ইতু, তুমি কি ইঞ্জেকশন দিলে মাকে? আমি এবার বললাম, তেমন কিছু না, জ্ঞান হারানোর ইঞ্জেকশন দিয়েছি। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। আর এই মহিলা তোমার মা নয়। হাবিব বলে, মা নয় মান, কী সব বলছো তুমি? আমি বললাম, হ্যাঁ ঠিকই বলছি, কারণ মা এই মুহূর্তে আমার বাবার বাড়িতে। কথাটা বলেই আমার ভাইকে ভিডিও কল করলাম। আমার ভাই ভিডিও কলে মাকে দেখালো মা বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। হাবিব অবাক হয়ে বলল, এসব কি বলছো ইতু? মা যদি ওখানে থাকে তাহলে ইনি কে? আমি বললাম, ইনি হলেন তোমার মায়ের যমজ বোন টায়রা, যদিও উনি বেশিরভাগ সময় শায়লা সেজেই থাকেন। হাবিব বলে, মায়ের যমজ বোন মানে? আমরা এত বছরেও কেউ জানতে পারিনি। কি হচ্ছে, এটা কি বলবে প্লিজ? আমি বললাম, তাহলে শোনো, তোমার মায়ের 2 যমজ বোন, শায়লা আর টায়রা। ছোট থেকে দুজনেই অভাব অনটনে বড় হয়েছে। কিন্তু ছোট থেকে তোমার মা শায়লা ছিলেন শান্তশিষ্ট, ভদ্র, নির্লোভী। আর টায়রা পুরা উল্টা, প্রচণ্ড লোভী ছিল। মাত্র 14 বছর বয়সে এক গুন্ডা ছেলের সাথে পালিয়ে যায় তোমার খালা টায়রা। তাই তোমার নানা রাগে অভিমানে সবাইকে বলে তার একটাই মেয়ে। যেহেতু তারা গ্রাম থেকে শহরে আসে নতুন, তাই কেউ কখনো জানতে পারেনি তোমার মায়েরা যমজ 2 বোন। এরপর তোমার বাবার সাথে তোমার মায়ের বিয়ে হয়। দুজন অনেক কষ্ট পরিশ্রম করে সফল হয়। তখন একদিন তোমার খালা ফিরে আসে তোমার মায়ের কাছে, জানায় তার জীবনের দুঃখ কষ্টের কথা। তোমার মাও বোনের কথায় ভুলে যায়, তোমার বাবাকে না জানিয়েই থাকতে দেয়। যেহেতু কাজের জন্য তোমার বাবা বেশিরভাগ বাইরে থাকতো, তাই বুঝতেও পারেনি। এইদিকে তোমার বাবা মাকে সুখে দেখে সইতে পারেনি তোমার খালা। ধীরে ধীরে স্লো পয়জন খাইয়ে অসুস্থ করে দেয় আর নিজে শায়লা সেজে সংসার শুরু করে তোমার বাবার সাথে। অবশ্য কিছুদিন পর তোমার বাবাও বিষয়টা বুঝতে পারে, কিন্তু ততদিনে তোমার খালা প্রেগনেন্ট, তাই আর কিছুই করা ছিল না তার। এরপর তোমার ভাই লাবিব হয়। কিছুদিন পর আবার তোমার মাও প্রেগনেন্ট হয়। তারপর তুমি হও। এই পুরো সময়টায় তোমার মা মানসিকভাবে অসুস্থ ছিল, কিন্তু অসুস্থ হলেও কিছুটা বুঝতে পারতেই, তাই সব সময় বলে তাকে তার স্বামী আর বোন ঠকিয়েছে। হাবিব চমকালেও লাবিব শান্ত। ভাবিও সব জানে বুঝলাম। এবার হাবিব আমার কাছে এসে হাত ধরে বলল, এইসব কি বলছো ইতু, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি বললাম, সব সত্যি হাবিব। হাবিব বলল, তুমি কিভাবে জানলে এসব? আমি একটা ডায়েরি বের করে বললাম, এই যে, এটা তোমার মায়ের ডায়েরি। আমি ঘর পরিষ্কার করতে গিয়ে পেয়েছিলাম। প্রথম প্রথম বুঝতে না পারলেও ধীরে ধীরে বুঝতে পারি সব সত্যি। হাবিব ডায়েরিটা আমার হাত থেকে নিয়ে দেখে, মায়ের বুকের সব কষ্টের কথা লেখা। লেখাগুলো পড়ে চোখে জ্বর গড়িয়ে পড়ে। আরও জানতে পারে তার খালার ছেলে আর কেউ না, সে লাবিব। হাবিব এদিনে সব বুঝতে পারে। মাঝে মাঝে কেন তার মনে হতো মা তাকে বেশি ভালোবাসে, আবার মাঝে মাঝে মনে হতো লাবিবকে বেশি ভালোবাসে। আর লাবিবও সবসময় তাকে কেন হিংসে করত। হাবিব ডায়েরিটা বন্ধ করে আমাকে কিছু বলতে যাবে, তার আগেই লাবিব হাবিবের মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, সব যখন জেনেই গেছিস, তাহলে এবার তোরও দিন শেষ। এই তু ওই কাঠের বাক্স দে, আমি জানি ওটা তোর কাছে। না দিলে তোর স্বামীকে এক্ষুনি শেষ করে দিব।